তারপর আপনারা নারীদেরকে নিয়ে অনেক কথাগুলো বলেন। জি। অনেক সুন্দর, সুন্দর কথা আমরা শুনেছি। কিন্তু আসলে বাংলাদেশের নারীরা তো আপনাদেরকে ভয় পায় কেন আসলে? আমি আপনাকে এটা শুরুতে বলছিলাম যে একটা ঘর যখন অন্ধকার থাকবে তখন এখানে আপনি ইচ্ছে করে আলো দেন নাই। তখন কারণ আপনি চাচ্ছেন আপনার মানুষ এটাকে ভয় পাক। তো এই যে ফোকাস, মিডিয়া বলেন, প্রশাসন বলেন, তাদের এই ফোকাসটা ছিল না দেখে এই ব্যাপারটা অজানা যে এই লোকগুলা নারীকে কী চোখে দেখে। বোঝাতে পারছি? আমার মনে হয় এটা খুব জোর করে দূর করারও বিষয় না। আস্তে, আস্তে ইভেনচুয়ালি এটা হইতে থাকবে এবং মানুষ আসলে বুঝতে থাকবে। যতদিনে মানুষ বুঝবে ততদিনে ভোট দিলে দিবে, নাইলে নাই। এখানে তো হারানোর কিছু নাই। তাই না? জামাত ইসলামীর একটা চমৎকার বিষয় হচ্ছে এখানে রাজনীতি করে কাউকে খেতে হয় না। প্রত্যেকের নিজস্ব একটা প্রফেশন আছে। সে সেখানে কাজ করছে এবং এখানে এসে সংগঠনে এসে আবার সময় দিচ্ছেন। তো এখানে যদি মানুষের মতামত না আসে অসুবিধা নাই। তারা এর পরের নির্বাচনের জন্য চেষ্টা করবে। আর যে জায়গায় দায়িত্ব পাবে সেই জায়গায় কাজ করবে। ঠিক আছে? তো এখানে আমার মনে হয় যে এই বিষয়টাকে আমাদের এভাবে দেখা উচিত যে এটা অবশ্য একটা সত্যি কথা যে আমাদেরও মানে যারা নিজেদের যারা পর্দা করেন তাদেরও উচিত পর্দার মধ্যে থেকেই তাদের অ্যাক্টিভিটিগুলোকে দৃশ্যমান করে তোলা। এই জায়গায় ঘাটতি আছে, এটা সত্যি কথা। তো তাদেরকেও আসলে এই ব্যাপারটা বোঝা উচিত যে মানুষ আসলে দেখতে চায়। মানুষ নিজে যেমনই হোক সে একটা ভালো মানুষকে দায়িত্বে দেখতে চায়। মানুষ নিজে যেমনই হোক ওই ভালো মানুষটা কোনো ভুল না করুক এটা দেখতে চায়। তাই না? তো এই জায়গাটা আসলে সবাইকে বুঝতে হবে। এখন জামাত যদি ক্ষমতায় আসে, আমি কোশ্চেনটা আবার রিপিট করি, জি, তাহলে জি। বাংলাদেশের সিনেমাগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা? ও বিশেষ করে রাইট। নারীদের যে অবদান হ্যাঁ, 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 হ্যাঁ। বা নারীদের যে ভূমিকাগুলো থাকে সিনেমাতে, এটা হুম, আসলে হুম, হুম। বন্ধ হয়ে যাবে কিনা? আচ্ছা, জি। এখন বিষয় হচ্ছে সিনেমা কিভাবে চলে? আপনাকে যদি আমি বলি, সিনেমা চলে হচ্ছে যে অল্প কিছু ফিল্ম বানানো হয় গল্প বেসড। আমি যদি শুধু সিনেমা বা নাটক এই ধরনের কথা বলি। আর বাকিগুলো বানানো হয় কিছু পরিচিত মুখ এবং কিছু চিৎকার চেঁচামেচি এবং কিছু গালিগালাজ এবং নারী দেহের প্রদর্শন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কেবলমাত্র এগুলোকে বিক্রি করে এক একটা চ্যানেল বলেন, এক একটা মিডিয়া বলেন চলার চেষ্টা করে। এখন আমি মনে করেন, আপনি মনে করেন এরকম একটা মিডিয়া চালান। আমি আপনাকে যদি বুঝাই যে আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি সুন্দর গল্প নিয়ে আসেন যেটা মানুষকে টাচ করবে। মানুষ কিন্তু তখন চরিত্রগুলার দিকে তাকাবে না। আপনি দেখেন আমাদের দেশে যারা কালজয়ী সিনেমা বানিয়েছেন, সত্যজিতের সিনেমায় একটাও নাচানাচি নাই। কিন্তু আমরা এটাকে পছন্দ করি না। আজকে পর্যন্ত আমরা এটাকে চালায় দেখি। ইউটিউবে খুঁজে, খুঁজে বের করে দেখছি। তাহলে বিনোদনের মাধ্যম যখন হবে মিডিয়া, তখন এটা সুস্থ বিনোদন হবে। হ্যাঁ? আবার ধরেন একজন গান আমি আপনাকে বিভিন্ন ধরনের গানের কথা বলতে পারি। একজন যখন গান গাইছেন, তখন এখানে কি কেবলমাত্র নাচানাচি হচ্ছে, অশ্লীলতার প্রসার হচ্ছে? নাকি এখানে একটা সুন্দর মেসেজ মানুষের কাছে যাচ্ছে? এগুলো তো বলছি আইডিয়াল কন্ডিশনের কথা, হ্যাঁ? কিন্তু আমি আপনাকে আবার বলি যে, যেকোনো আইন আপনি যদি বাংলাদেশে কি চান? যে সিনেমা বন্ধ হয়ে যাক, আপনাকে এটা কোথা দিয়ে আসতে হবে? আইন দিয়ে আসতে হবে। জি। কারণ আপনার সেন্সর বোর্ড কীভাবে কাজ করবে, সে আইনটা ওখান দিয়ে আসতে হবে। তো যেখানে জনমত যদি সেখানে না থাকে বা সংসদে এটা মেজরিটি মানুষের দিয়ে সমর্থিত না হয় তাহলে হবে না। অবশ্যই জামাত যেটা চেষ্টা করতে চায় এবং জি। করতে চেষ্টা করবে সেটা হচ্ছে যে একটা সুস্থ বিনোদনের মাধ্যম তৈরি হোক। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ইরানের একটা বড় রপ্তানি শিল্প হচ্ছে তার সিনেমা। কিন্তু ইরানে কিন্তু এই যে মডেল বলেন, অভিনেতা অভিনেত্রী বলেন, এই পেশায় আছে এবং সারা জীবন এখানে কাজ করছে। এখানে আরেকটা কিউ আছে জানেন? হলিউড বলেন, বলিউড বলেন, এখানেই কোনো নায়ক নায়িকার বয়স বিশেষ করে মেয়েদের 35 হয়ে যাওয়ার পরে তাকে আর কেউ ডাকে না। ওই হয়তো একটা মা চরিত্রে ডাকে, কিন্তু তখন আর তার স্যালারি ওরকম থাকে না। এজন্য আপনি দেখবেন বিভিন্ন নায়িকারা তাদের যখন বয়স হয়ে যায় তারা একদম মিডিয়া থেকে আউট হয়ে যান। কারণ তারা চান না তার ওই গ্ল্যামারাস চেহারাটা মানুষ ভুলে যাক।
বুড়া চেহারাটা মনে রাখুক, এটা চান না। আসি ইরানের কথায়। এখন ইরানে যেটা হয়, যেহেতু গল্প বেসড, এখানে অনেক বেশি মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হয় না, অনেক বেশি মেয়েদেরকে দেখাতে হয় না, বরং সে এখানে প্রকৃতপক্ষে সে যদি অভিনয় শিল্পী হয়ে থাকে তাকে কিন্তু ওই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয়। সে অভিনয় করবে, একটা চরিত্রকে ফুটিয়ে তুলবে, একটা মানুষকে কাঁদাবে, এবং এই সিনেমাগুলো শুধু দেশে না, তারা বিদেশে রপ্তানি করছে। তাহলে ইসলামী শাসনের অধীনে আমি বলছি না বাংলাদেশ ইরানকে অনুসরণ করবে, বাংলাদেশ বাংলাদেশের কালচারকে অনুসরণ করবে। বাংলাদেশের যেটুকু কালচারকে আমরা গ্রহণ করছি সেটার মধ্যেই চেষ্টা করবে শুদ্ধতা আনার জন্য, সেটার মধ্যেই চেষ্টা করবে যেন সুস্থ বিনোদন আসে। অশ্লীলতাকে কমানোর জন্য মানুষকে বলবে, মোটিভেট করবে। কিন্তু এখানে একদম ডে ওয়ানে সবাইকে কাট করে দিয়ে সবাইকে ঘরে বসিয়ে দিবে, বিষয়টা সেটা না। বরং আমার মনে হয় যিনি একজন অভিনয় শিল্পী তিনি চাইবেন এমন একটা পরিবেশ যেখানে তাকে কেউ হ্যারাস করবে না। আপনারা দেখবেন যে একটা মেয়ে যখন কম কাপড় পরে অভিনয় করে তখন তাকে অনেককে খুশি করতে হয়, অনেকের সাথে অনেকে তার কাছ থেকে অনেক অনৈতিক জিনিস এক্সপেক্ট করে। তাকে এই অসুস্থ পরিবেশটা বাদ দিয়ে সে সুস্থভাবে নিজের প্রতিভাকে চর্চা করার সুযোগ পাবে। তো এটা আমার কাছে মনে হয় এটা প্রত্যেকের জন্য একটা আদর্শ পরিবেশ হতে পারে। জি আপা, আপনি বলেছেন যে বাংলাদেশে বর্তমান প্রায় 51% নারী, এবং আগামী নির্বাচনে কিন্তু নারীদের ভোটে ব্যাপক ব্যবধান তৈরি হবে। তো সেক্ষেত্রে জামাত নারীদের ভোট নেওয়ার জন্য তারা কী ধরনের ভূমিকা পালন করছে বা কাজ করছে, বা সেক্ষেত্রে তাদের রোল প্লেটা কীরকম হচ্ছে? আসলে এটা তো একটা সমন্বিত পরিকল্পনারই অংশ। হ্যাঁ, সবাই যখন প্রত্যেকটা দলই নাগরিকের সুবিধা বাড়াতে চায়, সেই ধরনের প্রতিশ্রুতি দেয়। জামাতও এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে নারীর জন্য স্পেসিফিক আমি একটু আগে বলেছি কোন কোন 6টা ক্ষেত্রে স্পেশাল কিছু অফার দেয়া হয়েছে। তো আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জায়গাকে এত নেগেটিভলি অ্যাড্রেস করা হয়েছে বা এত নেগেটিভলি রেসপন্স করা হয়েছে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের নারীরা জামাতের দেখেন আমি কাকে ভোট দিব? আমি আমার এলাকার লোককেই তো ভোট দিব। আমার এলাকার লোক তো আমার কাছে টেলিভিশনের মুখ না, আমি তো তাকে চিনি। জি, আমার এলাকার যাকে আমি ভোট দিব তার পারিবারিক জীবন আমি জানি। প্রত্যেকটা এলাকায় আমি বলবো যে আমাদের সেই প্রার্থীদেরকে যাচাই করা উচিত। সে তার পরিবারে কেমন, সে তার এলাকায় কেমন, সে কি কোনো প্রফেশনে আছে, সেই প্রফেশনে কেমন, এবং এই সবগুলোর বিচারে আমার বোঝা উচিত যে শুধু নারীর সাথে আচরণ দিয়ে তো একটা মানুষকে আমি যাচাই করব না, আমি আরও অনেক কিছু চাইব। আমি কি একজনকে চাইবো যে শুধু আমাকে সম্মান করবে কিন্তু সে প্রশাসনে গিয়ে দুর্বল? সেটা তো চাইবো না। তাহলে আমি বলবো যে প্রত্যেক নারী পুরুষ এবং এবার যারা নতুন ভোটার তারা যাচাই করবেন যে আপনার এলাকার যারা প্রার্থী তাদের মধ্যে যোগ্যতা কার বেশি, তাদের মধ্যে সততা কার বেশি, তাদের মধ্যে অতীত রেকর্ড কার ভালো, এলাকায় তিনি কি কি কাজ করেছেন, এলাকার মানুষের সাথে কিভাবে মিশেন, নাকি উনি শুধুমাত্র নির্বাচনের জন্যই এসে আপনার হাতটা ধরছেন, এটা বুঝতে হবে এই যাচাইয়ের মাধ্যমে। এবং আমরা মেয়েরা কিন্তু আসলে মানুষকে এভাবেই দেখি। আমি একজন মানুষকে ধরেন সে খুব সফল একজন লেখক, তার লেখা আমি খুব পছন্দ করি, কিন্তু তার ব্যক্তিগত জীবন আমার পছন্দ না, আমি কিন্তু সেই মানুষটাকে আর সাপোর্ট করি না। জি, আমি জানি না পুরুষরা এটা হয়তো একটু অন্যভাবে চিন্তা করেন, কিন্তু আমি বলবো যে এই জন্যই আমাদের উচিত একটা মানুষকে নিয়ে খোঁজ খবর নেওয়া, এবং এটা খুব কঠিন কিছু না, আমাদের নেটওয়ার্ক থাকে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে একটা মানুষ বাজারে যায়, তার বিহেভিয়ার কীরকম এটা অন্য যারা বাজারে যায় তারা জানে, তার বাসায় যারা কাজ করেছে, তার যারা আত্মীয় স্বজন বৈবাহিক সূত্রে তারা বলতে পারে। আমাদের এভাবে খবর নেওয়া উচিত যে কারা আসলে মানুষ ভালো। আমার সারা দেশ নিয়ে চিন্তা করে তো লাভ নাই, আমি দেখব যে কে মানুষ ভালো, আমি কাকে পছন্দ করা উচিত, এবং কে প্রশাসনে গেলে একটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে, কার নৈতিকতা ভালো, সে সত্য কথা বলে কিনা, সে সৎ কিনা, সে সাহসী কিনা, অন্যায়ের প্রতিবাদ করে কিনা, এগুলোকে বিচার করে আমার লিডারকে আমার নির্বাচন করা উচিত।